जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। स्वामी विवेकानंद पाठचक्र आयोजित এই অনুষ্ঠানে খানিকটা উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। একটু আগেই খুব সুন্দর গীতিনাট্য হচ্ছিল, গীতি আলেখ্য খানিকটা শুনে যা মনে হয়েছে যে খুব সুন্দরভাবে স্বামী বিবেকানন্দের দেশপ্রেম, তার সমাজ চেতনা, দেশাত্মবোধ কিভাবে সেই সময় আপামর জনসাধারণকে আকৃষ্ট করেছিল। দেখছিলাম লেখা আছে, আমাকে যে বিষয় বলতে দেওয়া হয়েছে খুব সুন্দর বিষয়, যে স্বামী বিবেকানন্দের একটি নাম নয়। স্বামী বিবেকানন্দ is not a name only. স্বামী বিবেকানন্দ একটি ভাব, স্বামী বিবেকানন্দ একটি আদর্শ, দেশাত্মবোধের আদর্শ, সেবার আদর্শ, কর্মের আদর্শ এবং সর্বোপরি আধ্যাত্মিকতার আদর্শ। স্বামীজি যে জীবন আমাদের দেখিয়ে দিয়ে গেছেন তা সকলকে কিন্তু খুব আকৃষ্ট করে, বিশেষ করে যুব সম্প্রদায়কে। আপনারা হয়তো উপলব্ধি করেছেন বা কেউ হয়তো করেননি বা করার চেষ্টাও করেননি যে স্বামী বিবেকানন্দ যুব সম্প্রদায়কে কিভাবে আকৃষ্ট করেছিল, আকর্ষিত করেছিল, অনুপ্রাণিত করেছিল। সেই জন্য স্বামী বিবেকানন্দ একটি আদর্শ, যা কিনা প্রেরণার আদর্শ। स्वामी विवेकानंद जी एक प्रेरणा स्रोत थे। स्वामी विवेकानंद was source of inspiration for youth. युवा के वो नेता थे जिसको अंग्रेजी में कहते हैं icon of youth। इस संदर्भ में मैं आप सबको बताना चाहूंगा, सकल के बोलते चाहे হয়তো কেউ কেউ জানেন, কেউ কেউ জানেন না, कैसे स्वामी विवेकानंद युवा के नेता बन गए, how he became the leader of the youth, কি করে তিনি যুব নেতা হলেন। if I remember correctly, যদি ভালো করে স্মরণ করি, তাহলে 1985 সালে ইউএনও যুব দিবস হিসাবে বছরটিকে যুব বছর হিসাবে ঘোষিত করেছিল। ইউএনও declared 1985 or so as a youth year,
যুব বছর হিসাবে ঘোষিত করেছিল। স্বভাবতই ভারতবর্ষ সেই বছরটিকে যুব বছর হিসাবে ঘোষণা করেছিল এবং সেই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান সারা ভারতবর্ষে এক বছর ধরে হয়েছিল। যুবক যারা আছেন ইউথ তাদেরকে কেন্দ্র করে, এবং এটি ঠিক করা হয়েছিল অনেক মিটিং করে, অনেক কিছু আলোচনা করে, যে হু উইল বি দ্য আইকন অফ ইউথ, কে হতে পারে যুব প্রতিনিধি, যুবকের নেতা। অনেক আলোচনা হয়েছিল, অনেক কমিটি হয়েছিল, এবং সর্বসম্মতিক্রমে ইউনানিমাসলি ঠিক হয়েছিল যে স্বামী বিবেকানন্দ একমাত্র ব্যক্তিত্ব যিনি কিনা শুধু ভারতবর্ষের নয়, সারা বিশ্বের যুব প্রতিনিধি হতে পারে, যুব নেতা হতে পারে। স্বামী বিবেকানন্দ ইজ অনলি পার্সোনালিটি যিনি কিনা আইকন অফ ইউথ হতে পারে, এবং সর্বসম্মতিক্রমে এটাই নির্ধারিত হয়েছিল। তারপর থেকে ভারতবর্ষে স্বামী বিবেকানন্দের জন্মদিন 12 জানুয়ারিকে জাতীয় যুব দিবস হিসাবে পরিগণিত হয়েছিল। আপনারা দেখছি ওয়ার্ম আপ হচ্ছেন না, জিমিয়ে আছেন, হাতের বাড়ান। এত বড় আনন্দ এবং গৌরবের বিষয়, এই প্যানপ্যানানি গান টান শুনে আপনাদের ঝিমিয়ে পড়েছে যে স্বামী বিবেকানন্দ একটা যুব প্রতিনিধি। কারণ আমি একটু আগে শুনছিলাম যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে স্বামী বিবেকানন্দের কি অবদান অনেকেই অজানা এখনো। একটিও স্বাধীনতা সংগ্রামী, দ্য ফ্রিডম ফাইটার নাম করতে পারবেন না যিনি কিনা স্বামী বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত হন। অল ফ্রিডম ফাইটার্স স্টার্টিং ফ্রম মহাত্মা গান্ধী, আমাদের যিনি জাতির জনক, মহাত্মা গান্ধী থেকে আরম্ভ করে যে কোনো স্বাধীনতা সংগ্রামী, everybody was inspired by স্বামী বিবেকানন্দ। প্রত্যেকে অনুপ্রাণিত হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোস বলুন, গোখলে বলুন, তিলক বলুন, যে কোনো সাধারণ যারা স্বাধীনতা সংগ্রামী তারা। জাতির জনক কি বলছেন, তিনি বেলুড় মঠে গেছেন। বেলুড় মঠ ওই যে দেখি ওই ছেলেরা জানে কিনা, বেলুড় মঠ এই রামকৃষ্ণ মিশনের কি ওটা কে বলবে? যে ওই ছেলেরা ওই কে কে বলবে? বেলুড় মঠের নাম শুনেছ? কেউ শোনেনি? কে বলো তো, কি হাত উঠাচ্ছে বলো, কে কে বলবে? নাম দিয়েছ বিবেকানন্দ স্টাডি সার্কেল করলবাগ, জানা উচিত। বেলুড় মঠ কোথায়? উত্তরপ্রদেশে না মধ্যপ্রদেশে? কে বলবে? না তুমি তো পড়ে আছো, তুমি তো বলবে। যারা ইয়াং, যারা দেশের ভবিষ্যৎ হবে তারা জানে কিনা আমি জিজ্ঞেস করছি। এটা খুবই লজ্জা। কে কে বলবে? তাই কুই কুই করছো বলো। কোথায় বেলুড় মঠটা? কোন ডিস্ট্রিক্টে? পশ্চিমবাংলার কোন বাঙালি? বলো, তুমি বলো। কলকাতার কাছে, হ্যাঁ, হাওড়া ডিস্ট্রিক্টে। বেলুড় মঠ হচ্ছে
রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রধান কার্যালয়, হেডকোয়ার্টার্স। ঠিক আছে, মহাত্মা গান্ধী এসছেন কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশনে যোগদান করতে, এবং সেই সুবাদে তিনি বেলুড় মঠে গিয়েছেন বেলুড় মঠ দর্শন করার জন্য, এবং বেলুড় মঠে গিয়েছেন, তিনি দর্শন করেছেন। জনতা জানতে পেরেছে যে মহাত্মা গান্ধী বেলুড় মঠে এসেছেন। স্বভাবতই তখন তো জনপ্রিয়তা মহাত্মা গান্ধীর চরমে একেবারে। অল্পক্ষণের মধ্যে কয়েক হাজার লোক সমবেত হয়ে গেছে বেলুড় মঠে মহাত্মা গান্ধীকে দেখার জন্য। কেউ কেউ মহাত্মা গান্ধীকে, সমবেত জনতা মহাত্মা গান্ধীকে প্রশ্ন করছেন, অনুরোধ করছেন যে মহাত্মাজি, আপনি এসছেন বেলুড় মঠ পরিদর্শন করতে, আপনি কিছু বলুন, আপনার মুখ থেকে আমরা কিছু শুনতে চাই। কি উত্তর দিচ্ছেন এটা ভালো করে শুনুন, ঘুমাবেন না, তোমরা ঘুমিয়ে না। কি বলছেন? যে আমি আজ পূর্ণ বেলুড় মঠে এসেছি শক্তি সঞ্চয় করার জন্য। আরেকটি কথা বলি, তিনি বলছেন মহাত্মা গান্ধী যে আমার দেশপ্রেম সবসময় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই প্রসঙ্গে একটি কথা বলি, তিনি বলছেন যে স্বামী বিবেকানন্দের কথা শুনে পড়ে, স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা পড়ে আমার দেশপ্রেম, ভারতের প্রতি প্রেম হাজার গুণে বেড়ে গেছে। এটাই ছিল স্বামী বিবেকানন্দের দেশপ্রেম। দেশকে তিনি কত ভালোবাসতেন। নেতাজি কি বলছেন? সুভাষচন্দ্র বোস বলছেন, শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ যদি বেঁচে থাকতেন তাহলে তাকে আমি গুরু পদে বরণ করতাম। আমার জীবনের যে উন্মেষ, তা কিন্তু সম্ভব হয়েছে তাদের সান্নিধ্যে এসে। এটা খুব সুন্দর কথা। তার মাস্টারমশাই, যারা সুভাষচন্দ্রের জীবনী পড়েছেন, তার মাস্টারমশাই বেণীমাধব বাবু বলছেন যে সুভাষই থেকে যেত, সুভাষ নেতাজি হতে পারত না যদি না সুভাষ স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা যদি না পাঠ করতো, তাই সম্পর্কে যদি না জানতো। বেণীমাধব বাবু কি বলতো? সেই জন্য না, ওয়ার্ম আপ হলে মানে আমি ওয়ার্ম আপ হয়ে গেলে প্রত্যেক কথাই তালি বাজাতে তো সেই জন্য স্বামী বিবেকানন্দের একটি নাম নয়, স্বামী বিবেকানন্দ ভাব এবং আদর্শ, জমাট বাঁধা আদর্শ। যে আদর্শকে অনুসরণ করে তখনকার দিনে স্বাধীনতা সংগ্রামীরা নিজের জীবনের আহুতি দিয়েছিল, জীবনের আহুতি দিয়েছিল। বহু লোক, হাজার হাজার লোক তার জীবনের আহুতি দিয়েছিল। অনেকে জানেন না স্বামী বিবেকানন্দ কি একজন ছিলেন। এবং তখনকার দিন যখন পুলিশেরা স্বাধীনতা সংগ্রামীদের গ্রেফতার করত, ব্রিটিশ সরকার করার পরে যখন সার্চ করত, কি পেত তাদের কাছে? বন্দুক টন্দুক দু একজনের কাছে থাকতো, রিভলভার টিভলভার থাকতো। বেশি স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তাদের কাছ থেকে কি পাওয়া যেত? দুটো কি তিনটে জিনিস মাত্র।
হয় ভগবত গীতা, নাহলে চণ্ডী, নাহলে স্বামী বিবেকানন্দের কর্মযোগ। এই তিনটি জিনিস প্রায় সব স্বাধীনতা সংগ্রামীর কাছে থাকে। কেন? তখনকার দিনে স্বাধীনতা সংগ্রামীরা এই বইটি রাখতো স্বামী বিবেকানন্দের কর্মযোগ, অনুপ্রেরণা পাওয়ার জন্য, জাস্ট টু গেট ইন্সপিরেশন। এটা ওনারা পেত। সেদিন স্বামী বিবেকানন্দের সেই স্বাধীনতা সংগ্রামে তার অবদান, অপরিসীম অবদান, the immense contribution towards the freedom struggle of India. স্বামীজি চেয়েছিলেন দেশ স্বাধীন হোক। স্বামীজি অনুভব করেছিলেন দেশ স্বাধীন না হলে দেশের কোনো উন্নতি হতে পারে না। No nation can progress without freedom. সেই জন্য স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন মনে প্রাণে যে স্বাধীনতা লাভ করুক ভারতবর্ষ, এবং স্বাধীনতা লাভ করেছিল। স্বামীজি জানতেন যে ভারতবর্ষ কবে স্বাধীনতা লাভ করবে। উনি তো ত্রিকালদর্শী ছিলেন। স্বামীজি বলেছিলেন, তিনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন। কি ভবিষ্যৎবাণী করেছিলেন? আজ থেকে 50 বছর পরে কি হবে? ভারতবর্ষ স্বাধীনতা লাভ করবে। ঠিক যেদিন বলেছিলেন তার 50 বছর পরে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। স্বামী চেয়েছিলেন স্বাধীন ভারতবর্ষ। তিনি বুঝেছিলেন যে ভারতবর্ষকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে পরে দরকার স্বাধীনতা। স্বামীজি পরাধীন ভারতবর্ষের অবস্থা দেখেছেন। আমরা তীর্থ পর্যটন করি, বেড়াতে যাই, ঘুরি। অ্যাজ এ টুরিস্ট স্বামী বিবেকানন্দ কয়েক বছর সারা ভারতবর্ষ পরিভ্রমণ করেছিলেন। এই ঘোরার জন্য নয়, সমুদ্র সৈকতে যাওয়ার জন্য নয়, তখন তো সব কম্পিউটার ছিল না। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ পরিভ্রমণ করেছিলেন ভারতবর্ষকে জানার জন্য, ভারতবর্ষকে বোঝার জন্য। তখন যে ভারতবর্ষ সমস্যায় জর্জরিত, সেই সমস্যাগুলোর ব্যাপারে অবহিত হওয়ার জন্য এবং সেই সমস্যাগুলোকে কিভাবে দূর করা যায়, এই জন্যই স্বামী বিবেকানন্দ সারা ভারত পরিভ্রমণ করেছিলেন। এবং ঘুরতে ঘুরতে নিবেদিতা একটি খুব সুন্দর কথা বলছেন। কে বলবে নিবেদিতা কে ছিল? ইয়াংদের মধ্যে দেখি কি বলছে। ইয়াংদের মধ্যে কে ছিল নিবেদিতা? কে বলবে? বলো কে? তোমাদের পড়াই তো নাকি নিবেদিতা? এই জানা কে? এটা সানা নিবেদিতা কে ছিল বলতে পারছে না? আমাদের বেশিরভাগ ছেলেগুলো তো নাটকের জন্য ভেতরে। আরে বাদ ডাকো, কে জানে ডাকো দেখি। আচ্ছা, তোমাদের এই নাটক করার ছাড়া এতদিন যে আজকে এসছে তারা কিছুই জানে নেতাজি এই নিবেদিতা কে ছিল? কে বলবে? বলো ওটি ডাকো। ছাত্রী। কিরকম ছাত্রী ছিলেন নিবেদিতা স্বামী বিবেকানন্দের? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, বসো, ঠিক আছে। নিবেদিতা, যার পূর্ব নাম ছিল মার্গারেট নোবেল, তিনি কোন দেশের মহিলা ছিলেন? কে বলবে? কে বলো? কি বলবে বলো? হ্যাঁ না, ইংরেজ না, বলো কে? আরে আমি জিজ্ঞেস করছি উনি কোন দেশের মহিলা ছিলেন? স্বামী বিবেকানন্দের সিস্টার। কে বলবে? হ্যাঁ, আয়ারল্যান্ডের ছিলেন। ঠিক আছে, থ্যাংক ইউ যে বলেছেন।
নিবেদিতা বলছেন ভারতবর্ষে আসার পরে, থাকার পরে বলছেন যে স্বামী বিবেকানন্দ হয়ে উঠেছিলেন ভারত প্রতিমা। অর্থাৎ স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের সঙ্গে এতটাই একাত্ম হয়ে গেছিলেন, মানে স্বামী বিবেকানন্দ মানে ভারতবর্ষ, ভারতবর্ষ মানে স্বামী বিবেকানন্দ। রোমেরোলার নাম শুনেছে কেউ? এরা কিছুই পড়াশোনা করে না, যে মানে ওই কোর্স ছাড়া কিছু করে না। এগুলো কেন পড়বে? অন্য কিছু বলো, সব পড়বে। এই কে ফিল্মে কে গান গিয়েছিল, এর অমিতাভ বচ্চন কি করেছিল, ও কি করেছিল, সব ভরা করে বলেছে। বলো দেখি, কি জিজ্ঞেস করছিলাম? হ্যাঁ, সানা কোথায় পালিয়েছো? ও ভয়ে পালিয়েছে। জল নিতে গেছে। তো কি বলছিলাম? রোমেরোলার না, রোমেরোলা কে ছিল? আচ্ছা, বয়স্ক যারা তারা বলুন। আচ্ছা, এই বলুন, মরে চ্যাটার্জি কোথায় এসছে? মরে চ্যাটার্জি আসেনি? এই যে এসছে এখানে, মরে চ্যাটার্জির স্ত্রী এসছে, দেখতে পাচ্ছি। উনি আসেননি? হ্যাঁ, কে কোথায়? আপনি কোথায়? উঠুন দেখি, কোথায় আপনি? হ্যাঁ, উঠুন, দেখতে পাচ্ছি না। তা আসেননি উনি? আচ্ছা, তা আপনি বলুন, আপনি সব জানেন, বলুন। হ্যাঁ, আচ্ছা, অনিল মাহাতো, তুমি তো এত যাতায়াত করে মহাদের সঙ্গে ঘুরে বেড়াও, বলো দেখি। মহারাজ রোমেরোলা ফ্রেঞ্চ ফিলোসফার এর বায়োগ্রাফি ছিলেন, উনি ঠাকুরের আর স্বামীজির উপরে বায়োগ্রাফি লিখেছেন। বাহ বাহ বাহ, খুব ভালো কথা। রোমেরোলা কেন আমি এই জন্য এসব জিজ্ঞেস করছি, বলছি, আমি বলে গেলাম, আর যারা এসছে সবাই ও শুনলো না, ঘুমিয়ে পড়লো, আবার উঠে পড়লো, তো করে লাভ হলো না। অ্যাটলিস্ট যারা মুখ্য ব্যক্তি, যারা স্বামী বিবেকানন্দের সঙ্গে যুক্ত ছিলেন, তাকে বিভিন্নভাবে সাহায্য করেছেন স্বামীজিকে তার বাণী প্রচারের জন্য, তাদের নামগুলো, তাদের সম্পর্কে জানলে ভালো হয়। রোমেরোলা ওয়াজ এ ফ্রেঞ্চ ফিলোসফার। তিনি কাকে চিঠি লিখছেন? তিনি চিঠি লিখছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা চিঠি লিখছেন। কি লিখছেন রোমেরোলা? খুব সংক্ষিপ্ত বলছেন, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইন্ডিয়া। আমি ভারতবর্ষের সম্বন্ধে জানতে চাই। কেউ বলতে পারবে? বলুন দেখি, সেই কম বয়সী হোক বা বয়স্ক যাই হোক, কি বললেন রোমেরোলা? রবীন্দ্রনাথ কি বললেন? রোমেরোলার চিঠি পেয়ে কে বলবে? তুমি না, তুমি তো বলেছো, কে বলবে? এগুলো বলুন। এত ভক্ত আপনারা আসছেন যাচ্ছেন, ভারতবর্ষকে জানতে গেলে স্বামীজিকে পড়লে ভারতবর্ষ জানা যাবে। তারপরে ঠিক আছে, খানিক অর্ধেকটা বললে অর্ধেকটা নেই। যেটা বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুর তো অনেক কিছু বলতে পারতেন, কিন্তু খুব সংক্ষিপ্ত ভাবে উত্তর দিচ্ছেন কি, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, স্টাডি স্বামী বিবেকানন্দ। ইন হিম everything is positive, nothing is negative. কি বড় কথা বলছি। তুমি যদি ভারতবর্ষকে জানতে চাও, বুঝতে চাও, তাহলে স্বামী বিবেকানন্দকে অধ্যয়ন করো। তার মধ্যে সবকিছু ছিল ইতিবাচক, যাকে বাংলায় বলে, কিছুই ছিল না কিন্তু নেতিবাচক। তার কারণ কি? বলছে যে স্বামী বিবেকানন্দকে পড়লেই তুমি ভারতবর্ষকে জানতে পারবে। এর মানেটা কি? তার মানে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের সঙ্গে এত একাত্ম হয়ে গেছিলেন, মিলেমিশে, যে তাকে জানা মানে হচ্ছে ভারতবর্ষকে জানা। স্বামী বিবেকানন্দ
এবং ভারতবর্ষ একাত্ম হয়ে গেছিল। সেই জন্যে স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন ভারতবর্ষকে খুব কাছ থেকে তিনি ভালোবেসেছেন এবং তিনি চেয়েছিলেন ভারতবর্ষ যাতে আবার বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন লাভ করতে পারে। কবি বলছে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। স্বামী বিবেকানন্দ একই কথার প্রতিধ্বনি করছেন, বলে ভারতবর্ষ আবার জাগবে, ভারতবর্ষ আবার উঠবে। এমন ভাবে ভারতবর্ষ জাগবে এবং উঠবে যে ভবিষ্যৎ ভারতবর্ষ অতীতের গৌরবকে পর্যন্ত ম্লান করে দেবে। স্বামী বিবেকানন্দ আশা করে গেছেন। শুধু তাই নয়, স্বামী বিবেকানন্দ বলছেন যে ভারত আবার বিশ্বগুরু হবে। এই ভারতবর্ষ বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববাসীকে রাস্তা দেখাবে, পথ দেখাবে। স্বামী বিবেকানন্দ বলছেন বিশ্বগুরু হবে। যদি আমরা জানি বেশ কিছুদিন ভারতবর্ষ পরাধীন থাকার ফলে ভারতবর্ষ অনেক পিছিয়ে গেছিল ঠিকই, কিন্তু আবার ভারতবর্ষ উঠছে, আবার ভারতবর্ষ যাচ্ছে এবং এমন ভাবে জাগবে, এমন ভাবে উঠবে। স্বামী বিবেকানন্দ বলে গেছেন। স্বামী বিবেকানন্দের বাক্য কোনোদিন কথা কোনোদিন বৃথা হতে পারে না। কেন? স্বামী বিবেকানন্দ ছিলেন ঋষি। কথায় আছে শাস্ত্রে, ঋষি বাক্য হচ্ছে আপ্তবাক্য। আপ্তবাক্যের অর্থাৎ হচ্ছে যে সত্য। ঋষি বাক্য সত্য বাক্য। আজ হোক, কাল হোক, 20 বছর পরে হোক, ভারতবর্ষ বিশ্বগুরু হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ হতে পারে না। Today or tomorrow India will rise and India will teach the whole world. এখন শুরু হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে। তাই দেশকে এগিয়ে নেবার জন্য, দেশকে গঠন করার জন্য, দেশের পুনর্নির্মাণের জন্য স্বামী একটা বিরাট দায়িত্ব দিয়ে গেছেন। সকলকেই দায়িত্ব দিয়ে গেছেন, বিশেষ করে যুব সম্প্রদায়কে একটা দায়িত্ব দিয়ে গেছেন। কি বলছেন স্বামী বিবেকানন্দ? ভালো করে শুনুন, বোঝার চেষ্টা করুন। বলছেন ইংরেজিতে, My faith in younger generation, my faith in modern generation, out of them my worker will come. They will work like a lion for regeneration of India. কি বলছেন? যে ভারতবর্ষ, বলছেন আমার বিশ্বাস, স্বামীজি বলছেন, এই যুব সম্প্রদায়ের উপর, আধুনিক প্রজন্মের উপর, যুব প্রজন্মের উপর, তাদের ভেতর থেকে বেরিয়ে আসবে আমার কর্মীরা, যারা কিনা ভারতবর্ষের পুনর্গঠনের জন্য তারা কাজ করবে। কত বড় দায়িত্ব দিয়ে গেছেন। যারা যুব সম্প্রদায় বা যুবা এখানে যারা আছে আমার সামনে বসে, ইউথ, বিরাট দায়িত্ব দিয়ে গেছেন। কেন দায়িত্ব দিয়ে গেছেন? তার কারণ আছে। আমরা উপলব্ধি করি, সময় সময় স্বামী বিবেকানন্দ তো উপলব্ধি করেছিলেন। স্বামী বিবেকানন্দ উপলব্ধি করেছিলেন যে যুব শক্তি এমন এক শক্তি যা কিনা অসম্ভবকে সম্ভব করতে পারে। The youth power can make impossible possible. এটা আমরা তার অনেক ঘটনা দেখেছি, উদাহরণ পেয়েছি আমরা, যে যুব শক্তি কি করতে পারে। ট্রিমেন্ডাস পাওয়ার, যার একটি বড় নজির, এক্সাম্পল
সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রাম। যে সংগ্রামে যুবরা ঝাঁপিয়ে পড়েছে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, এবং এই শক্তি দিয়ে, যুব শক্তির দ্বারা ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। করুন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যদি পড়েন, যদি হৃদয় থাকে আপনাদের, বুঝতে পারবেন যে কি আত্মত্যাগ করে গেছে। স্বাধীনতায় এরকম একদিনে আসেনি, এর পেছনে অনেক পরিশ্রম, অনেক আত্মদান, অনেক বলিদান, অনেক স্বার্থ ত্যাগ। এবং আবার বলি, যারা এই স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিল, যারা নিজের জীবনের আহুতি দিয়েছিল, বলিদান যাকে হিন্দিতে বলে, প্রত্যেকে কিন্তু স্বামী বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। স্বামীজি চেয়েছিলেন মানুষের মতন মানুষ, যে মানুষ হবে দেশপ্রেমী, যে মানুষ হবে কর্তব্যনিষ্ঠ, যে মানুষ হবে কর্মঠ, যে মানুষ হবে উৎসাহী, যে মানুষ হবে পবিত্র। এইরকম মানুষ স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন ভারতবর্ষে এবং সারা বিশ্বের জন্য। স্বামীজি একটা কথা বলছেন, যেটি বলে আমার বক্তব্য শেষ করব। স্বামীজির কত আশা, বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে কত ভরসা। স্বামীজি বলছেন, আই ওনলি ওয়ান 100 ইয়াং ম্যান, 100 যুবক যুবতী চায়, যারা কিনা 1000 চাননি, 2000 চাননি, 10,000 চাননি। তিনি বলছেন, আই ওয়ান্ট ওনলি 100 ইউথ। যে যুবক বা যুবতী হবে দেশপ্রেমী, পরিশ্রমী, পবিত্র, আত্মনিষ্ঠ, কর্তব্যনিষ্ঠ, এইরকম 100 যুবক যদি আমি পাই, কেবল ভারতবর্ষে কে পাল্টে কেবল দেওয়া নয়, সারা বিশ্বকে আমি পাল্টে দিতে পারি। স্বামী বিবেকানন্দ বলছেন। मैं यही कहूंगा, जो हमारे सामने जो खास करके युवा बैठे हुए हैं, कि आप अपने आप को स्वामी विवेकानंद जी द्वारा बताए गए रास्ते पर आगे चले। स्वामी विवेकानंद जी द्वारा आप सब प्रेरित और देश को आगे ले जाइए, देश का निर्माण कीजिए। हम सुनते हैं मेकिंग इंडिया, मेकिंग इंडिया। ऐसे मेकिंग इंडिया नहीं हो, आप ही इंडिया को बना सकते हैं। आप ही भारत को विश्व गुरु बना सकते हैं। आपके द्वारा ही संभव है। आप ही भारतवर्ष को विश्व गुरु बना सकते हैं। मेरे भाई एवं बहनों जो हमारे सामने बैठे हुए हैं, ये आप सोचिए, ये सोचने का वक्त आ गया है। चिंता समय से हाई टाइम कि हम सोचें और हम स्वार्थी न बने। हम स्वार्थी न बने का अर्थ होता है केवल अपने स्वार्थ के लिए हम नहीं बचे। एक पत्र लिखता है, you must read this letter, you will get a kind of tremendous inspiration. Swami Vivekananda is writing a letter to Maharaja of Mysore. क्या लिखते हैं? पढ़िए। लिखते हैं, my dear noble prince, अंग्रेजी में लिखते हैं, life is short, vanities of life are transitory। हम हिंदी बांग्ला में बता दूंगा। They alone live only for others, rest are more dead than alive। क्या कहते हैं स्वामी विवेकानंद जी? क्या पत्र लिखते हैं कि हमारा जो जीवन है वो जीवन हमेशा के लिए नहीं, आज है कल नहीं हो सकता है, सीमित है, क्षणिक है। और हमारे जीवन के जो अहंकार और वैनिटीज
नाम, जस, प्रतिपत्ति, धन, दौलत, इज्जत, ये सब भी 2 दिन के लिए है। हम समझते हैं कि हम हमारे ये सब हमेशा के लिए रहेंगे, नहीं। अगर ऐसा ही है तो ये यथार्थ होगा कि हम दूसरे के लिए जिए, ट्राई टू लिव फॉर अदर्स, एंड यही यथार्थ जीना है। जो लोग केवल अपने लिए जीते हैं, दूसरे के लिए कुछ सोचते नहीं है, वो जीते हुए भी स्वामी विवेकानंद जी कहते हैं मुर्दे का समाज। क्या आपने समझा? बताओ, माला का क्या समझा? बताओ। देखो, हम चिल्लाएगा और तुम लोग समझेगा नहीं तो हमारा क्या चिल्लाने का मतलब? बताओ। তার মানেটা কি? তার মানে স্বামী বিবেকানন্দ বলছেন স্বার্থপর হলে চলবে না, আমাদেরকে নিঃস্বার্থপর হতে হবে। We have to become unselfish, not selfish. তাহলে আমরা দেশের কাজ করতে পারবো, দেশকে ভালোবাসতে পারবো, দেশকে এগিয়ে নিতে পারবো। তো যাই হোক, এখন সব উসকুস করছে, সব গান টান আছে, নাটক থিয়েটার আছে, এগুলোই তো কোনো মিটিংয়ের মূল আকর্ষণ হয়। লেকচার ফেকচার এসব সাময়িক কথা, ও তো অনেক উঠে চলে গেল, দেখতে ভালো লাগছে। এসব কি আর ভাল লাগে? ধর্মকথা নয়। স্বামী বিবেকানন্দের words of inspiration. Words of inspiration. প্রেমানন্দ স্বামী কি বলছেন জানেন? কে বলে প্রেমানন্দ স্বামী কে ছিলেন? আপনার তো এত পুরনো, কে বলুন দেখি, কে ছিলেন? বাবুরাম, স্বামী প্রেমানন্দ। আর কে বল ছাড়া আর কে বলবে? কতজন পার্সন ছিল ঠাকুরের? তার মধ্যে একজন হচ্ছে বাবুরাম মহারাজ, তার সন্ন্যাস নাম হচ্ছে প্রেমানন্দ, অত্যন্ত প্রেমিক সাধু। প্রেমানন্দ নাম সার্থক। তিনি বলছেন যে স্বামী বিবেকানন্দের কথার উপর কতটা জোর জানো? যে ব্যক্তি শুয়ে থাকে সেই ব্যক্তি স্বামী বিবেকানন্দের নাম শুনলে উঠে দাঁড়ায়। যে ব্যক্তি উঠে দাঁড়িয়েছে সেই ব্যক্তি যদি আবার স্বামী বিবেকানন্দের নাম শুনে তাহলে ধীরে ধীরে চলতে আরম্ভ করে। আবার স্বামী বিবেকানন্দের নাম শুনে সেই ব্যক্তি দৌড়াতে আরম্ভ করে। স্বামী বিবেকানন্দের বাণী এত জোর, স্বামী বিবেকানন্দের বাণীর এত জোর। রোমেনের কথা বলছিলাম, বলছেন রোমেনরা, when I read Swami Vivekananda, as if electric shock passes through my body, এত শিহরণ আমি অনুভব করি যখন স্বামী বিবেকানন্দের জীবন পড়ি, বাণী পড়ি। এটাই হচ্ছে স্বামী বিবেকানন্দ। এটা দিয়ে শুরু করেছিলাম যে ছিল স্বামী বিবেকানন্দ একটি নাম নয়, স্বামী বিবেকানন্দ একটি আদর্শ। স্বামী বিবেকানন্দ হচ্ছে শক্তির উৎস, প্রেরণার স্রোত, যাকে হিন্দিতে বলে। স্বামী বিবেকানন্দ is inspiration for all of us. Particularly like to tell the inspiration for you. নমস্কার, ধন্যবাদ। ঠিক বলতে পারছি না তো আইডিয়া তো 5 থেকে একজন বললেন 500 হবে তো হ্যাঁ 500 সিক্রেটটা কি তো সিক্রেটটা আমি বললাম মহারাজকে আমি এখন বলবো স্টেজে বলবো মহারাজ আমাকে বলতে রহস্যটা কি হ্যাঁ রহস্যটা কি এই যে এত বেশি সংখ্যক ভক্ত সমাগম হলো তো রহস্যটা আমি মহারাজকে তখন বলিনি আমি বলেছিলাম সর্বসমক্ষে বলে একটু বেশি আনন্দ উপভোগ করব রহস্যটা আর কিছু নয় পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি মহারাজ প্রতি বছরই আমরা বাৎসরিক অনুষ্ঠানের জন্য এখানকার সেক্রেটারি মহারাজকে নিবেদন করতে আসি
এবছরও এলাম, মহারাজজি জানতে চাইলেন কোথায় করো, কিভাবে করো। তা আমরা বললাম অডিটোরিয়ামে। তো মহারাজজি সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে, যেটা আমরা কখনো কল্পনা করিনি, তো উনি বললেন তোমরা এখানে তো উপভোগ্য এবং স্মরণযোগ্য হয়ে থাকলো পূজনীয় পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি মহারাজের কৃপাতেই। মহারাজজিকে আমরা আমাদের পাঠচক্রের পক্ষ থেকে এবং আপনাদের সবার পক্ষ থেকে একটু শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করব। এবং মহারাজজিকে যখন আমরা একটার পর একটা যখন নিবেদন করছি, আমার বলার আগেই মহারাজজি বলছিলেন আরে ওটা হয়ে যাবে। তো বললাম মহারাজ